ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে হলো শুক্রবার, প্রতিদিনের মতোই শুক্রবার করে আমরা কোন ক্লাস করে থাকি? জ্যামিতি ক্লাস করে থাকি। জ্যামিতি কতটা ইম্পর্টেন্ট তোমরা ডে বাই ডে যত বড় ক্লাসে উঠবে তখন বুঝতে পারবে। তো জ্যামিতি ক্লাসে সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, হাতে কম্পাস, কাঁটা, স্কেল যেগুলো আছে এগুলো কিন্তু ফ্রেশ করে মানে শার্প করে তোমাকে নিয়ে বসতে হবে। ওকে, কাজটা তুমি সামনে নিবা আর তোমার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সবগুলো কাছে থাকে। এরপরে তোমার কাজটা কি হবে যে স্যার যে জ্যামিতিটা তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমাকে মন দিয়ে এটা বোঝার চেষ্টা করতে হবে যে স্যার কি বলতেছে এবং তার কথাগুলো আমি বুঝতেছি কি বুঝতেছি না। ঠিক আছে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে দশম অধ্যায়ে তোমাদের 5টা উপপাদ্য আছে। এই 5টা উপপাদ্য এত বেশি ইম্পর্টেন্ট, এটা শুধু গাণিতিক যুক্তিতে যে প্রমাণটা আমরা কিন্তু ক্লাস 7 শিখবো, এটা কিন্তু যত বড় ক্লাসে উঠবো তখন কিন্তু এই জ্যামিতিক উপপাদ্যের প্রমাণ কিন্তু আমরা শিখবো না, আমরা কি শিখবো তখন? এগুলো প্রয়োগ করবো। এগুলো কিন্তু তোমার এখন আজীবন কাজে লাগবে। বুঝতে পারছো? তো এখন আমাদের যে উপপাদ্যগুলো আমরা শিখতেছি এগুলো শুধু স্টেপ বাই স্টেপ। 7 এর অনলি 2টা উপপাদ্য শিখছি। 7 এ উঠে কিন্তু অনেকগুলো, নবম অধ্যায়ে 4টা, দশম অধ্যায়ে 5টা, তো দেখো অষ্টম অধ্যায়ে আছে। এই যে উপপাদ্যগুলো আমরা শিখতেছি এগুলো কিন্তু মানে স্টেপ বাই স্টেপ অনুযায়ী। তাহলে আমরা ক্লাস 7 এ এগুলো শিখতেছি, 8 থেকে দেখবো আবার ডিফারেন্ট শিখতেছে, 9 এ দেখবো মিশ্রণ হয়ে গেছে। তো এইভাবে ধাপে ধাপে যাবে। তো জ্যামিতি গুলো হচ্ছে অনেকে আছে টোটালি একদমই পছন্দ করে না। এটা না করার পিছনে মূল কারণই হচ্ছে যে মনোযোগ দিয়ে এটা কখনো ক্লাস করে না এবং নিজে এটা নিয়ে কখনো থিঙ্ক করে না। দ্যাটস ওয়াই এটাকে ভালো মতো বুঝতেও পারে না। ভালো বোঝার জন্য চাই তোমার মনোযোগ, চাই আগ্রহ, চাই ইন্টারেস্ট মন থেকে, তখন দেখবা তুমি ডেফিনেটলি এটা ভালো করে শিখবা। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে দশম অধ্যায় থেকে 3 নাম্বার উপপাদ্য। তো 3 নাম্বার উপপাদ্যটা কি আমি বলে যাচ্ছি, জাস্ট কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলে নেই। উপপাদ্য 3টা হচ্ছে, যেমন আমরা 1 নাম্বার শিখছি যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার কিছু কিছু শর্ত। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তের মধ্যে 1 নম্বরটা আমরা শিখেছি যে কোন ত্রিভুজের একটা দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। এবার আমরা আলোচনা করব কোনটা? 3 নাম্বার। 3 নাম্বারটা আছে আবারও দুটি ত্রিভুজ সর্বসম হয়। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম করার শর্ত হচ্ছে যে একটি ত্রিভুজের আবার 3 বাহু অপর একটা ত্রিভুজের যদি 3 বাহু সমান হয় তবুও ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। সর্বসম কি জিনিস বা সর্বসমতা কি আমরা অবশ্যই প্রাথমিক আলোচনায় কিন্তু এগুলো বলেছি যে কোনো কেন এগুলোকে সর্বসম বলা হয়। আবারও তোমাদেরকে একটু রিপিট করি। সর্বসম কথার অর্থই হলো একটা ত্রিভুজকে পুরোপুরি আরেকটা ত্রিভুজের উপর গিয়ে আমরা যখন স্থাপন করি তখন এটাকে কি বলে থাকি? উপরিপাতন। যখন একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ স্থাপন করা হয়, যদি বাহুর দিক থেকে কোণের দিক থেকে আমরা কি জানি একটি ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু, 6টা অঙ্গ, অপর একটা ত্রিভুজ এটারও 3টি কোণ 3টা বাহু, তাহলে 6টা অঙ্গ। তাহলে আমরা যে প্রমাণগুলো শিখতেছি এই 6টা অঙ্গের মধ্যে দেখা যাচ্ছে যে সর্বসম হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? একে শিখলাম 3টি তথ্য, এবার 3 শিখবো এখানেও 3টে, কিন্তু এই 3টা কি পার্থক্য? একটা 3 বাহু অপর একটা ত্রিভুজের 3 বাহু। যদি এই ত্রিভুজের 3 বাহু অপর একটা ত্রিভুজের 3 বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। এখন সর্বসম করার আসলে উদ্দেশ্যটা কি? কেন আমরা সর্বসমতা শিখতেছি? তাহলে পিছনে মূল কারণ হচ্ছে যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা তো বাহুর সাহায্যে সর্বসম করলাম, তখন এর যে কোণগুলো আছে যে একটা ত্রিভুজের সাপোজ এবিসি ত্রিভুজ যার 3টা কোণ এবিসি, ডিইএফ এর 3টে কোণ ডিইএফ, তাহলে কোন কোণের সঙ্গে কোন কোণটা সমান হবে? যেমন একটা কোণ ধরো 60 ডিগ্রি, ওই ত্রিভুজের দেখবে একটা কোণ 60 ডিগ্রি, পুরো কি মিলে যাবে। আবার একটা কোণ লাইক 70 ডিগ্রি, আর একটা ত্রিভুজ দেখবে অটোমেটিক্যালি 70 ডিগ্রি মিলে যাচ্ছে। 3 নাম্বার কোণটা অটো তোমার মিলে যাবে, কারণ ত্রিকোণের সমষ্টি কত? 180। তাহলে যখন দুটি ত্রিভুজ সর্বসম হবে এখান থেকে যেমন কোণগুলো সমান বলা যায় তেমন বাহুগুলো সমান বলা যায়। তো আজকে আমরা যেটা শিখবো যে একটি ত্রিভুজের 3 বাহু যদি অপর একটা ত্রিভুজের 3 বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো এই প্রমাণটা আমরা অনেক মনোযোগ দিয়ে সুন্দর করে শেখার ট্রাই করব এবং আমি যেভাবে বলবো সেভাবে তোমরা এটা করবে। চলো আমরা স্টার্ট করি। তাহলে গণিতে আমরা আজকে শিখতেছি জ্যামিতি
উপপাদ্য 3। তাহলে জ্যামিতিক উপপাদ্য 3 এগুলো তোমাদের আগে বলা হয়েছে। উপপাদ্য জিনিসটা কি? গাণিতিক যুক্তি দিয়ে এই প্রতিজ্ঞার বিষয়বস্তুটা, অর্থাৎ এই যে সর্বসমহার্য শর্তটা প্রমাণ করাটাকে আমরা কি বলতেছি? উপপাদ্য। ওকে, তাহলে উপপাদ্যের যে কটা ধাপ থাকে, ধাপগুলো আমরা ভালো করে জানি। ডেফিনেটলি তোমাকে আগে সাধারণ নির্বাচন লিখতে হবে, এরপরে তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে, দেন প্রয়োজন হলে অঙ্কন করতে হবে, তারপরে কি প্রমাণ। চারটা ধাপ আমরা জানি। তো এখানে আমরা দেখি প্রথমে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে আমরা নরমালি কি বুঝে থাকি? যেখানে চিত্রের কোনো প্রয়োজন হয় না। সহজ কথা, যেখানে চিত্রের কোনো প্রয়োজন হয় না, এটাকে আমরা কি বলে থাকি? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন, সাধারণ ভাবে যেটা নির্বাচন করা হয়। তাহলে সাধারণ নির্বাচনটা কি? প্রশ্ন, যদি একটি ত্রিভুজের তিনটি বাহু, যদি একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়। একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তবে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা এই যে সাধারণ নির্বাচনটা সব সময় এটা মনে রাখার চেষ্টা করব, সব সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তোমরা কল্পনা অনুযায়ী দুটো ত্রিভুজ আমরা নিচ্ছি, নিয়ে নিলাম। হ্যাঁ, একটা ত্রিভুজ এখানে একটা নিয়ে নিলাম, আর একটা ত্রিভুজ। দুটো যেন কি দেখতে একই রকম হয়, কিন্তু আমরা অঙ্কন করার সময় খেয়াল রাখবো যে কোন জিনিসগুলো আমরা সমান বলতেছি। যেমন এখানে আমরা নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ এটা এবিসি ত্রিভুজ। এটার নাম দিচ্ছি আমরা ডি ই এফ। তো ত্রিভুজগুলো আঁকার সময় আমরা যেটা খেয়াল রাখবো, যেটা আমরা মনে রাখবো, সেই বিষয়টা হচ্ছে যে এই দুটো ত্রিভুজের মধ্যে বলাই আছে তিন বাহু। তাহলে এই ত্রিভুজের মধ্যে যদি আমি মনে করি যে এবি বাহুটা সমান, তাহলে এখানে আমরা বলে দেব ডিই বাহু সমান। এভাবে আমাকে অঙ্কন করতে হবে। সবার আগে প্রয়োজন কি? এখানে বিসি বাহু, এখানে ইএফ বাহু। তাহলে আমরা অঙ্কন করার সময় সুন্দর করে এখানে বিসি যতটুকু, ইএফ ততটুকু নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা কি করব? বি কে বসায় সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এটা যেই মাপে নিব, ই কে কম্পাসের কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নিব। এটাতে কোনো মাপ নেই, কিন্তু বাট প্রথমে বি কে কেন্দ্র করে যে মাপটা নিব, ই কে কেন্দ্র করে আমি সেম মাপটা নিয়ে নিব। ওকে, দেন আমরা কি করব? এবার সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ, এখানে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে কি হয়ে যাবে? দেখা যাবে এখানে এসি আর ডিএফ তোমার সমান হয়ে যাবে। তাহলে তোমরা এখানে খেয়াল করো, প্রথমে আমি একটি টান দিয়েছি, এর অর্থ এই একটা, এটার সঙ্গে এটা মিল, এখানে দুটো দিয়েছি, তাহলে বিসি এর সঙ্গে ইএফ এর মিল। এরপরে এসি তে দিয়েছি তিনটে, তাহলে এই তিনটা অর্থাৎ এসি বাহুর সাথে ডিএফ বাহু দেখানো হয়েছে। তাহলে আমাদের যে প্রয়োজনীয় তথ্য, এই তথ্য অনুযায়ী দুটো ত্রিভুজ আমরা সুন্দর করে এঁকেছি, যে দুটো ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ কি ডিইএফ। আবারও তোমাদের কাছে ক্লিয়ারলি বোঝায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম কথার অর্থ হলো, মূল যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটা এই বোর্ডের মধ্যে যে জায়গাটা দখল করেছে, জায়গা মানে কি তোমার এই জায়গাটা, যে জায়গাটুকু দখল করেছে,
এই ত্রিভুজ একদম সমান পরিমাণ জায়গা এর মধ্যে দখল করেছে। তাহলে পরিমাপ করে দেখা যাবে যদি সর্বসম হয় এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা সর্বসম বলতে কি বুঝি? একটি ত্রিভুজ দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান। বুঝতে পারছো? ওকে, এটা বোঝার জন্য দেওয়া। এখন আমরা প্রমাণের দিকে আগে যাই বা বিশেষ নির্বাচন আগে লিখে ফেলি। ওকে, এখন আমরা কি লিখব? বিশেষ নির্বাচন। চিত্র নির্ভর যে বর্ণনা এটাকে আমরা বলে থাকি বিশেষ নির্বাচন। চিত্র নির্ভর যে বর্ণনা, এই চিত্রটা দেখে আমি আমার বর্ণনা লিখবো, এজন্য বলা হচ্ছে কি চিত্র নির্ভর বর্ণনা, দিস ইজ বিশেষ নির্বাচন। তাহলে এখানে কি লিখবো? মনে করি এই যে একটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ ABC। অনেকেই কিন্তু কি করে এই ত্রিভুজটা দিতে চায় না, আসলে ত্রিভুজের সাংকেতিক চিহ্নই কিন্তু এইটা। এটা বলতে কি বোঝায়? এটা একটা ত্রিভুজ, ছোট দিয়ে বোঝানো হয় যে একটা ত্রিভুজের কথা উল্লেখ করা হয়েছে। মনে করি ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ এখন কি কি সমান? সুন্দর করে উপস্থাপন করে ফেললাম। যেমন এখানে বলতেছো AB, এই ত্রিভুজের মধ্যে বলতেছো DE। আর যদি বাহু উল্লেখ করি, বাহু আমরা দিতে পারবো, কোনো দরকার নেই। এরপর আমরা বলতেছি BC ইকুয়াল এখানে কি EF, এবং বাকিটা কি থাকে? AC ইকুয়াল DF। তাহলে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEFA, কারণ এখানে দুটো ত্রিভুজের কথা বলা হয়েছে, এখানে তোমরা চিহ্ন দিয়ে লিখে ফেলবে। এর মধ্যে কি কি সমান? বলতেছে এখানে AB আর DE সমান, BC আর EF সমান, AC আর DF সমান। তাহলে কি প্রমাণ করতে হবে? এখানে কিন্তু জায়গা আছে, বি কেয়ারফুল, কখনো আমরা লিখবো না, আলাদা করে লিখবো। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এটা কিসের চিহ্ন? এটা তো সমান। যখন এর বিপরীতে একটা বাঁকা চিহ্ন দেওয়া হবে তখন এটাকে কি বলে দেখি আমরা? সর্বসম। এটাকে কি বলে? সর্বসম। আমরা জানি, তারপরে কিন্তু আমরা ভুলে যাই। এটা আমাদের একটা ব্যাড হ্যাবিট, আমরা জানবো আবার ভুলেও যাব। তাহলে সর্বসম। এখন বলতে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। ডান? ওকে, তাহলে আমাদের বিশেষ নির্বাচন কমপ্লিট। যদি কোনো স্টুডেন্ট সুন্দর করে প্রথমে সাধারণ নির্বাচনটা লিখে ফেলে, এই অনুযায়ী সুন্দর করে চিত্রটা দিয়ে দেয়, চিত্র দেখে যখন বিশেষ নির্বাচন লিখবে টিচার কিন্তু এখানে অনেক খুশি হয়ে যায়, বুঝবে যে ও আসলে সুন্দর করে উপস্থাপন করতে পারতেছে। এরপরে তোমার কি করব? প্রমাণের আগে দেখতে হবে আমার কোনো অঙ্কন আছে কিনা। যদি অঙ্কন হয় তাহলে অঙ্কন করব। তো যেহেতু এগুলো উপপাদ্যের প্রমাণ শিখতেছি, এখানে অঙ্কন নেই, প্রমাণেই এগুলো উপস্থাপন করা হয়ে থাকে। ওকে, তাহলে প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে কি করব? প্রমাণ। সুন্দর একটা কথা যেটা তোমরা ধাপে ধাপে আমরা মনে রাখতে পারি, বইয়ে তোমাদের ধাপ অবশ্য দেওয়া নেই, একটু বুদ্ধি করে আমরা মনে রাখবো, তাহলেই হবে। এটা বড় প্রয়োজনে দুটো ক্লাসে শেষ করব, তবু আমরা ভালো করে বুঝবো, ভালো করে একটা প্রমাণে আমরা কিন্তু উপপাদ্য এক একটু শিখছিলাম যে সর্বসমতা প্রমাণ করতে আমরা উপরিপাতন পদ্ধতিটা ব্যবহার করতে থাকি। উপরিপাতন অর্থাৎ একটার উপরে গিয়ে আরেকটা স্থাপন করা, এটাকে আমরা কি বলে থাকি? উপরিপাতন। এখন ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এর মধ্যে আমরা যে বসাবো, কিভাবে বসাবো আগে আমাদেরকে কিছুটা ডিফাইন করতে হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বলতেছি BC আর EF বাহুটা বৃহত্তম, একটা নাম দেওয়া হলো, যার নাম রাসেল, ডাকলাম রাসেল, কিন্তু আমি যে নাম না জানি ডাকবো কিভাবে। তো এখানেও ব্যাপারটা হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে আমরা একটা নামকরণ করতেছি যে হ্যাঁ এর মধ্যে আমি কিভাবে আসলে বসাবো, এটাকে নিয়ে যাবো, কেমনে বসাবো, এর উপরে ফেলাই দিলে হবে? না, তাহলে আমাকে কিছু নিয়ম কানুন মেনে ফেলাইতে হবে। কিরকম?
তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এখানে বিসি আর এখানে এফ, এই দুটো বাহুকে বলা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু। এটা আমরা একটু থিংক করে নিলাম। তাহলে আমরা লিখে ফেলি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ বিসি ও ইএফ বাহু বৃহত্তম। দুটো ত্রিভুজে কি বলে বিসি আর ইএফ বাহুটা কি বৃহত্তম। এটা কেমন বাহু? বৃহত্তম বাহু। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এখন ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি, ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর, ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি। কিভাবে স্থাপন করব? যেন বি বিন্দুটা ই বিন্দুর উপর, কি বলবো, বি বিন্দু ই বিন্দুর উপর স্টার্টিং পয়েন্ট কি বি বিন্দু, এখানে ই বিন্দু। ত্রিভুজ এবিসি কে ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করব বা বসাবো যাতে বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে, বি বিন্দু ই বিন্দুর উপর, ও বিসি বাহু এ বাহু বরাবর। তাহলে আমরা ঠিক করে দিলাম এমন ভাবে ত্রিভুজটাকে ডিএফ এর উপর বসাবো যাতে বি বিন্দু ই বিন্দুর উপর, বিসি বাহুটা এ বাহু বরাবর পড়ে, এবং এ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এ যেন ঠিক তার বিপরীত পাশে পড়ে। এবার তোমার কাজ কিছু হয়ে গেল। তাহলে আমাদের প্রথম তথ্য হলো এবিসি কে ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করব যেন বি বিন্দুটা এসে ই বিন্দুর উপর পড়ে, বিসি বাহুটা এ বাহু বরাবর যাবে, এবং এ বাহুর যে পাশে ডি আছে এ বিন্দু ওই পাশে না, এটা বিপরীত পাশে পড়বে, এটা বিপরীত পাশে পড়বে। আমরা একটা কল্পনা করার জন্য আমি একটা চিত্র নিচ্ছি, কল্পনাতে, হ্যাঁ, যে দেখো এটা পরিবাহক, এটা এখানে, তাহলে এটাকে এনে আমি এর উপর বসাচ্ছি। তাহলে কেমনে বসাচ্ছি? প্রথমে ই বিন্দুর উপরে, ওকে, এরপরে তো এটা তো এ বিন্দু, এই বিন্দুটা আমার এইভাবে বসানো যায় না, আমাকে বসাতে হবে এইভাবে। তাই বলা হয়েছে বি বিন্দু ই বিন্দুর উপর, বিসি বাহু এ বাহু বরাবর, এবং এ বাহুর যে পাশে ডি আছে এ, লাইক আমরা মনে করে নিচ্ছি দিস ইজ এ। তাহলে এই এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি। তাহলে আমরা কল্পনা করে যদি নিয়ে নেই এই এমন ভাবে নিব বিসি, তাহলে ইএফ এর যে পাশে ডি আছে এটা এই পাশে না পড়ে ঠিক বিপরীত পাশে। তো বিপরীত পাশে ফেলতে গেলে তোমাদের তো জায়গাকে ফাঁকা রাখতে হবে। আমার তো এখানে জায়গা নেই, আই থিংক তো সবারই কি এটা উঠানো হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটু পরিষ্কার করে আমার চিত্রের স্বার্থে একটু মুছতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে কল্পনাতে নেওয়া হলো এইভাবে একটা আইডিয়া করে নিলাম, আর তোমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারবা। ইতে বসায় এখানে এ বি এর ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে দিলাম, আর সি তে বসায় যে এসি